অনিশ্চয়তার নীতি আমরা যখন দেখছিলাম তখন হাইজেনবার্গের যে অনিশ্চয়তার নীতিটা ছিল সেটা আমরা এভাবেই দেখছিলাম, ডেল এক্স ইন্টু এম ডেল ভি গ্রেটার দেন আর ইকুয়াল টু হচ্ছে এইচ ভাগ কত 4 পাই। আমরা এটা দেখছিলাম। আমি এই জায়গাটা থেকে ম্যাথ করাইতে শিখবো। আজকে আমরা এই রিলেটেড ম্যাথগুলো দেখবো। আচ্ছা, চলে আসেন। এটা হাজারি স্যারের বইয়ে নেই, এটা গুহ স্যারের বইয়ে আছে। আমি উদাহরণটা লিখে দিলাম। ম্যাথ কোশ্চেন 1। কোশ্চেন 1-এ আমরা কি বলছি, যে এখানে বলছে হাইড্রোজেন আয়নের ইলেকট্রনটি কোনো এক বিশেষ মুহূর্তে, লিখবেন হাইড্রোজেন আয়নের ইলেকট্রনটি কোনো এক বিশেষ মুহূর্তে হাইড্রোজেন আয়নের ইলেকট্রনটি কোনো এক বিশেষ মুহূর্তে নিউক্লিয়াস থেকে 15-10.5 পিকোমিটার দূরত্বে অবস্থিত। কিরে, তুই দেরি করে আসলি কেন? তোদের কিন্তু 9:30টায় টাইমটা থাকবে, কারণ নেটের সমস্যার কারণে 9:30 থেকে 10টার মধ্যে নেটটা চলে যায়। আজকে অনেক জায়গায় নেট কাটা পড়ছে, দূরত্বে অবস্থান করে। তাহলে ইলেকট্রনটির বেগের অনিশ্চয়তা নির্ণয় করো। অনিশ্চয়তা নির্ণয় করো। তো বেগের অনিশ্চয়তা তোমাকে এখানে নির্ণয় করতে বলছে, খুবই ভালো কথা। সর্বপ্রথম এই সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি সেটা একটু দেখি। ভাইয়া, আমাদের এখানে এখনো নেট ভালো না। আমার এখানেও নেট ভালো না, ওই জন্য তো 8:30টায় ক্লাসগুলো নিচ্ছি। এই সময় একটু নেটটা থাকে, আর থাকে 12টার পর। 12টার পর তো তোরা জায়গায় থাকবি না। দেখ, এই জায়গাটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে এটা আমি এভাবে লিখতে পারি, ডেল এক্স ইন্টু এম ডেল ভি গ্রেটার দেন এইচ ভাগ 4 পাই। আরেকটা এইভাবে লিখতে পারি, ডেল এক্স ইন্টু এম ডেল ভি ইকুয়াল এইচ ভাগ 4 পাই। তাহলে এইটাই, এই দুইটা মিলেই কিন্তু আমার গ্রেটার দেন এর ইকুয়াল হয়েছে। এই দুইটা মিলে আমার গ্রেটার দেন এর ইকুয়াল হয়েছে। খুবই ভালো কথা। তাহলে আমরা এখানে ইকুয়ালি লিখবো, ঠিক আছে। আমরা সর্বপ্রথম যেটা লিখবো সেটা হচ্ছে, দেখো, ডেল এক্স, যেহেতু এখানে অনিশ্চয়তা বলছে, তার মানে আগে আমাকে সূত্র লিখতে হবে, এম ডেল ভি ইন্টু এম গ্রেটার দেন ইকুয়াল এইচ ভাগ 4 পাই। আচ্ছা, এখানে আমাদের জানা মতে আমার জানা আছে হচ্ছে ইলেকট্রনের ভর। কি জানা ভাইয়া? ইলেকট্রনের ভরটা জানা, তার মানে আমার এম এর মানটা জানা। আচ্ছা, এখানে অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে এত পিকোমিটার। আচ্ছা, যদি আমি এই ভরটা ভালো করে বুঝবা, এখানেও কিন্তু আমার ইউনিটে কাজ করবে। যদি আমি এই ভরটা তোমার কেজিতে নেই, তাহলে আমার এইটা মিটারে নিতে হবে। যদি আমি এখানে লিখবা, ভর যদি আমি কেজিতে নেই, মানে এসআইতে নেই, তাহলে আমার দূরত্ব মিটারে নিতে হবে। আবার ভরটা যদি আমি গ্রামে নেই, তাহলে তুমি এটা সেন্টিমিটারে নিতে পারবা। ঠিক আছে, সেন্টিমিটারে নিতে পারবা, এটা তোমার ইচ্ছা। আর এই জায়গাটা তো তখন তোমার এইচ এর মানটা এসআই এ, হয় এসআই এ নিতে হবে, না হয় সিজিএস এ নিতে হবে। ক্লিয়ার কথা কিনা? আমার কথাগুলো বুঝবা, আমার কথাই তোমার সবকিছু। এটুকু ক্লিয়ার কিনা বলবেন সবাই। এটুকু ক্লিয়ার না হলে বলবেন।
এটুকু ক্লিয়ার না হলে বলবেন। ক্লিয়ার, গুড, ঠিক আছে। ইউনিট ক্লিয়ার করতে হবে, ভেরি গুড, ঠিক আছে। এখন আসি, এখানে আমার অবস্থানটা বলা আছে, তাহলে আমি অবস্থানটা কি নিব, ডেল এক্স এর মানটা কি নিব এখানে, ডেল এক্স এর মানটা আমি নিব হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ বল। না না না, আমি কিছু খাবো না, আমি রাতে খাই না তো। আচ্ছা দেখো, 10.5 পিকোমিটার, ঠিক আছে, পিকোমিটার মানে কত, 10.5 ইন্টু 10⁻⁻12 মিটার, 10.5 ইন্টু 10⁻⁻12 মিটার। এটা কি দেখা যাচ্ছে না, আমার ছবির সাথে মিস হয়ে গেছে? এই টুয়ামনি কোথায়, টুয়ামনি নাই। আচ্ছা, এখানে আমার ছবির সাথে দেখা যায় না একদম, তাহলে আমি এই জায়গায় লিখি, পিকোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে তোমার চলে আসবে 10.5 ইন্টু 10⁻⁻12 মিটার, ঠিক আছে, এটা ডেল এক্স এর মান। তাহলে এইচ এর মান তুমি কি করবা, এইচ এর মানটা নিবা হচ্ছে, যেহেতু মিটারে নিছো, তাহলে এইচ এর মান কোন এককে নিবা বলো দেখি, এইচ এর মান কোন এককে নিবা, এইচ এর মান কোন এককে নিবা, এইচ এর মান কোন এককে নিবা বলো। এইচ এর মান কোন এককে নিবা বলো, বলো তাড়াতাড়ি বলো, দেরি করিও না। এটা আমি এসআই তে নিছি, তাহলে এইচ এর মানের আমার ইউনিট কি আসবে, তাড়াতাড়ি বলো, তোমাদেরকে তো এইভাবে শিখতে হবে, তাড়াতাড়ি বলবা। ফাস্ট করেন, ফাস্ট করেন, ফাস্ট। ফাস্ট করেন। আরে ভাই, এইচ এর মানটা কোন এককে নিবা এটা বলতে পারতেছো না, গাধার দলগুলা, বলদ কোথাকার সবগুলা। দেখো, এইটা তাহলে আমি এসআই এককে নিছি, তাহলে অবশ্যই এটাও এসআই এককে নিতে হবে আমাকে। তাহলে এটা নিবা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে তুমি এখানে ডেল ভি এর মানটা বের করবা, হ্যাঁ, ডেল ভি এর মানটা বের করবা, আর এম এর মান তো তুমি জানো, এম এর মান কত, এম এর মান কত, 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি, 10⁻⁻31 কেজি। তাহলে এখানে বেগের অনিশ্চয়তাটা তুমি ইজিলি বের করে নিতে পারবা। তাহলে কিভাবে করবা, del v is equal, del v is equal h divided by 4 pi del x into m, দেন এখান থেকে h এর একটা মান পাবো, h এর একটা মান পাবো, এটাই আছে, h এর একটা মান পাবা, ঠিক আছে। del v কি, বেগ, তাহলে ইউনিট কি হবে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। মান আসবে হচ্ছে তোমার 5.5, বইয়ে দিই যেহেতু অঙ্ক আমি দেখেই বসাই দিই, 515 ইন্টু 10⁶। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলবেন, ক্লিয়ার কিনা বলবেন, তাড়াতাড়ি বলবেন।
বাচ্চারা বুঝেছো? ওকে, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তোরা এতক্ষণ ধরে বল, তোরা ইউনিট, আচ্ছা ভালো কথা, তোরা ইউনিট গুলা যে বলিস না আমাকে, ইউনিট গুলা কি তোরা বুঝিস না নাকি? হ্যাঁ, এই বলো, ইউনিট গুলা বুঝিস না তোরা? তাহলে ইউনিট গুলা বলতে কি হয়, যে ভাইয়া জুল সেকেন্ডে অ্যান্সার আসবে, 8 সেকেন্ডে আসবে, এগুলা বলতে হয় না? এইচ এর মানটা বলতে হয় না? গাধা গোধাকার সব, সব গাধার দল এগুলা। আরেকটা ম্যাথ করাই, লেখ কোশ্চেন 2। দেখো এখানে কি বলা হয়েছে, যে কোনো একটা কণার, এই কোথায় বলছি তো, কই বলছিস তুই ইন্নে সানজিদা, এইচ এর এককটা কোথায় বলছিস গাধা? দেখো, দেখো একটা কোন একটি কণার অবস্থান ও বেগের অনিশ্চয়তা যথাক্রমে এত এত, কণাটির ন্যূনতম ভর কত? দেখো, কোন একটা কণার, কোন একটি কণার, কি রে আলবি আহমেদ, করতে আসলি? কোন একটা কণার অবস্থান ও বেগের অনিশ্চয়তা। ও, জুল সেকেন্ড বলছিলি, কই জুল সেকেন্ড বলস নাই রে তুই, জি বলছিস, জুল সেকেন্ড আসে নাই। ফারজানা কোথায় বলছিস তুই? না, কমেন্টটাই আসে নাই, তাহলে তুই শেষ, জীবন শেষ। আমার কাছে আসে নাই কমেন্টটা। কোন একটি কণার অবস্থান ও বেগের অনিশ্চয়তা, বেগের অনিশ্চয়তা যথাক্রমে যথাক্রমে লিখো 1 ইন্টু 10⁻⁻12 মিটার এবং 4.75 ইন্টু 10⁻20 মিটার পার সেকেন্ড। কণাটির ন্যূনতম ভর কত? কণাটির ন্যূনতম ভর কত? খায়রা ইসলাম, আর ইউ হিয়ার? তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, অবস্থান, অবস্থান, ঠিক আছে? দেখো, তাহলে অবস্থান, অবস্থান কত, এত মিটার। তাহলে ডেল এক্স এর মান আমার দেয়া আছে, ডেল এক্স ইকুয়াল টু 1 ইন্টু 10⁻⁻12 মিটার। বেগের অনিশ্চয়তা, বেগ তাহলে কত, 4.75 ইন্টু 10⁻⁻20। বেগের অনিশ্চয়তা 4.75 ইন্টু 10⁻⁻20। তাহলে ন্যূনতম ভর কত হবে? ন্যূনতম ভর, তাহলে এম এর মান আমাকে বের করতে হবে। তাহলে এইটা মিটারে আছে, এটা মিটারে আছে, তাহলে এইচ এর মানটা কিসে হবে, এসআই ইউনিটে হবে, 6.626। তাহলে দেখো এই জায়গাটাতে আমরা কি করতে পারি, এই জায়গাটাতে আমরা কি করতে পারি, ডেল এক্স ইন্টু এম ডেল ভি গ্রেটার দেন অর ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4 পাই। তার মানে এখান থেকে আমি শুধুমাত্র এম এর মানটা বের করে নিব, গ্রেটার দেন অর ইকুয়াল এইচ ডিভাইডেড বাই, তুমি ইকুয়ালও দিতে পারো, গ্রেটার দেন অর ইকুয়ালও দিতে পারো, ডেল এক্স ইন্টু ডেল ভি। তখন এখান থেকে তোমার মান আসবে, এম এর মানটা তোমার দেখা যাচ্ছে, আমি একবারে মানটা বসাই দিই, এম এর মানটা আসবে 1.11 ইন্টু 10⁻³ একক কি হবে বলতো, এখানকার একক কি হবে, এখানকার একক কি হবে বল, এই আসছো নাকি? এই যে তুয়ামনি আসছে, ছোয়ামনি, এটার একক কি হবে, এম এর একক কি হবে, এই গাধার দলগুলো একক কি হবে বল? কানের নিচে বাড়ি মারবো সব মাইয়া গুলাকে, সব তো মাইয়া।
আর একটা কি একটা পোলা আছে, কি যেন নাম ওর? আরে তোদের তিনটা পোলা কই? কেজি, গুড, ভেরি গুড, কেজি, ভেরি গুড, কেজি। তাহলে এম এর মানটা আসবে আমার কেজি, ঠিক আছে। আর এই তোদের যে কয়েকটা পোলা আছে, একটা হচ্ছে আকাশ, আকাশ ঘোষ নাম, আমার কাছে বললো যে ভাই আমি ক্লাস করব, একটা আকাশ ঘোষ, আরেকটা আছে হচ্ছে রিয়াজুল কে জন্য একটা আছে, আর আরেকটা দেওয়ানিয়া হচ্ছে, এটার নাম কি জানো, এটার নাম কি জানো আরেকটা, এটার নাম কি, হ্যাঁ একটা ছেলে আছে না চাট গাইয়া, কি যেন নাম, তাহনাফ, কি তাহমিদ, আহনাফ, ঠিক আছে। এইভাবে ম্যাথ গুলা করতে হবে ব্যাগে, তোমার যে কোনো মানটা ধরে, যেমন তোমাকে আমি একটা এইচ ডাব্লিউ দিব, দেখো এইচ ডাব্লিউ একটা লিখো, এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ একটা ম্যাথ দেখো, রমণী তুই এতক্ষণ কোথায় ছিলি? দেখো এই জায়গায় আমার আছে গ্রাম ভরে, তাহলে এম এর মান আমার এখানে দেয়া, অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা দেয়া, তাহলে ডেল এক্স এর মান দেয়া, তাহলে আমাকে ডেল ভি এর মান বের করতে হবে। তো এই জায়গায় আমার ভরটা দেয়া আছে কিসে, গ্রামে, তাহলে এই জায়গায় আমার অবস্থানের অনিশ্চয়তার ইউনিট কি হবে বল, এই জায়গায় আমার অবস্থানের অনিশ্চয়তার ইউনিট কি হবে, তাড়াতাড়ি বলবি, শেষ করবো এটা, এই টপিকস বেশি করে রাখা যাবে না, এই টপিকস পড়াই না এত, যা গোটা বাংলাদেশে চ্যালেঞ্জ, এই টপিকস এভাবে তোকে কেউ পড়াবে না, আমি তোকে বলতেছি, যতই সে ফেমাস টিচার হোক আর নামধারী টিচার হোক, কেউ যদি পড়ায় তাহলে আমাকে এসে বলিস, আমি পড়ানো বাদ দিয়ে দেবো। গুড, ভেরি গুড, ট্যালেন্ট তোরা সেন্টিমিটারে, তাহলে এইচ এর মান কি এককে আসবে, ভেরি গুড, এইচ এর মান তাহলে কি এককে নিবি বল, এইচ এর মান কোন এককে নিবি বল, শোন তোরা এটা এইভাবেও করতে পারিস, যদি এটা গ্রাম এককে আসে তুই এটা কেজিতে বানাই নে, এটা কেজিতে বানাই নে, কোনো সমস্যা নাই, এটা ন্যানোমিটারে, আমার কথা কি বুঝাইতে পারছি, সকল ইউনিটটাই কিভাবে করতে হবে, একভাবে করতে হবে, ক্লিয়ার। তুমি কিন্তু এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা ইকুয়াল দিয়ে করছি, তুমি কিন্তু এই জায়গাটা এইভাবে করো, এইভাবে করো, বেটার হবে, গ্রেটার দেন ইকুয়াল দিয়ে করো, এই জায়গাটা একটু কারেকশন করে নে, গ্রেটার দেন ইকুয়াল দিয়ে কর, কারণ এটা আমাদের গ্রেটার দেন ইকুয়ালই ছিল, বুঝছিস। আর্ক সেকেন্ড, গুড, ভেরি গুড, তোরা তোরা ভেরি গুড, এই জায়গাটা একটু ঠিক করে নে তো বইনেরা আমার, সিস্টার ফ্রম অ্যানাদার মাদার, এটা ঠিক করে নিস, ওইটা গ্রেটার দেন ইকুয়াল করে নিস, ঠিক আছে। দেখ ডেল ভি এর মান, তাহলে এই আমি আর্ক সেকেন্ডে বসাবো, ভেরি গুড, এই তো ইউনিট শিখে গেছিস, যে কোনো ম্যাথ করতে পারবি। চলে আয় এরপরে স্পেশাল, যেখানে 14 গোষ্ঠীকে তোকে কেউ কোথায় পড়াবে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, শ্রোডিঞ্জারের সমীকরণ, শ্রোডিঞ্জারের সমীকরণ, অ্যাপের কেন লিখছে টু আমনি, আচ্ছা ভাইয়া, তো আমি কি বললাম যে তুই আচ্ছা লিখলি,
তোর তো ইন্টার পড়া শেষ হয়ে গেল। হ্যাঁ, লেখ শ্রোডিঞ্জারের সমীকরণ। ভাইয়া এটা কোথাও পড়ায় না। হ্যাঁ পড়ায় না, এটা বাস্তব, এটা কোথাও পড়ায় না। আচ্ছা, আরেকটা ছেলে আছে এখানে, কি যেন নাম এর, আমিনুল না কি যেন নাম, এ কোনোদিন ক্লাস করে না, এ কোনোদিন ক্লাস করে না। তোকে আমি আজকে গ্রুপ থেকে বার করব, বলে রাখলাম। তোর আব্বা আম্মাকে দিয়ে ফোন করাবি, তারপরে ক্লাস করতে পারবি। একদম সহজ কথা। খুব বেশি ক্যাচ ক্যাচ ম্যাচ ম্যাচ আমার করতে ভালো লাগে না তোদের সাথে। হ্যাঁ, তো এই শ্রোডিঞ্জারের সমীকরণ এখন পর্যন্ত যদি কেউ সলভ করে বা হালকা সলভ দেয়, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় সব সময়। কারণ এটা আসলে একমাত্র, এটা 3D সমীকরণ, 3D সমীকরণ একমাত্র এটা, মানে ত্রিমাত্রিক সমীকরণ এটা, এটাই একমাত্র কি ত্রিমাত্রিক সমীকরণ। ঠিক আছে, এটা একমাত্র ত্রিমাত্রিক সমীকরণ। আচ্ছা চলে আসি এরপরে। এই শ্রোডিঞ্জার একটু বোঝার চেষ্টা করবি। এই শ্রোডিঞ্জারের সমীকরণটার আগে সমারফিল্ড এক ধরনের সূত্র দিছিল। সমারফিল্ড, বোর সমারফিল্ড মডেল বলা হয়। তো আমি সমারফিল্ডের মডেলটা একটু মনে হয় বলে দিছিলাম যে সমারফিল্ডের সমীকরণটা কি। সমারফিল্ড যেটা বলছিল যে তোর ইলেকট্রন গুলা দেখা যায় বৃত্তাকার পথে, সে উপবৃত্তাকার কিছু কিছু কক্ষপথ আবিষ্কার করছে। ঠিক আছে, বৃত্তাকার যে কক্ষপথ গুলা ছিল সেগুলাকে সে উপবৃত্তাকার কক্ষপথে আবিষ্কার করলো। এটা হচ্ছে সমারফিল্ড বলছিল। তো সমারফিল্ড যেটা করছিল, সমারফিল্ডের আগে তোর এই যে আমাদের শ্রোডিঞ্জার বাবাজি, বাবাজি শ্রোডিঞ্জার তোমার 1926 সালে এটা দিয়ে দিল। 1926 সালে এটা দিল। এ হচ্ছে করলো কি, সমারফিল্ডের যে মডেলটা ছিল, ভালো করে দেখবা, আচ্ছা এখানে সমারফিল্ডের মডেলটা না দাও। 1926 সালে এই শ্রোডিঞ্জার সমীকরণটা কি করলো, প্রতিষ্ঠিত করলো। তো এটা জানার আগে আমার মনে হয় জানাটা উচিত তোমার সমারফিল্ড মডেলটা কি বলছিল। আমি এই জন্য এই পুরো স্লাইডটা ইরেজ করব। আমি পুরাটাই ইরেজ করলাম। হ্যাঁ, আমি আগে সমারফিল্ড মডেলটা না পড়ালে এটা আসলে অন্যায় হয়ে যাবে। দেখেন সমারফিল্ড মডেল, একটু দাঁড়াও। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি আসছি। দেখো সমারফিল্ড যে মডেলটা বললো, হ্যাঁ ভালো করে বুঝবা, সমারফিল্ড মডেলটা কি করলো। সমারফিল্ড বলল যে, ভালো করে বুঝবা, সমারফিল্ড তো আমরা বোর বলছিল বৃত্তাকার কক্ষপথ, বোর বলছে বৃত্তাকার কক্ষপথ, আর সমারফিল্ড বলল বৃত্তাকার কক্ষপথ, উপবৃত্তাকার কক্ষপথেও এটা করবে।
আমি আবারও বলি, বোর পরমাণু অনুযায়ী ইলেকট্রন আবর্তনের কক্ষপথগুলো ছিল হচ্ছে বৃত্তাকার। এই বৃত্তাকার কক্ষপথের কথা কে বলছে? বিজ্ঞানী বোর। এই বৃত্তাকার কক্ষপথের কথা বলছে বিজ্ঞানী বোর, ঠান্ডা মাথায় বুঝবা। আর এই উপবৃত্তাকার যে কক্ষপথ, এটা বলছে বিজ্ঞানী সমারফিল্ড। এই সমারফিল্ডের মডেলটাও ছিল হচ্ছে 2D, এবং এটা দিছিল হচ্ছে 1915 সালে। 1915 সালে, ঠিক আছে। এটাও ছিল হচ্ছে 2D। তাহলে উপবৃত্তাকার যে কক্ষপথ, এই উপবৃত্তাকার কক্ষপথের যে কাহিনীটা, এটা কে করছে? উপবৃত্তাকার কক্ষপথের কাহিনীটা কে করছিল? উপবৃত্তাকার কক্ষপথের কাহিনীটা কে করছিল? বিজ্ঞানী সমারফিল্ড, ঠিক আছে, বিজ্ঞানী সমারফিল্ড। ক্লিয়ার কিনা বলেন? এই উপবৃত্তাকার যে কক্ষপথটা, ভালো করে বুঝবেন, উপবৃত্তাকার কক্ষপথটা আপনার এইটা দ্বারাই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অথবা সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার হয়। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করে? বিজ্ঞানী সমারফিল্ড। এটা হচ্ছে বোর বলছে বৃত্তাকার কক্ষপথ। আবিদুর রহমান, তুই এতক্ষণ কোথায় ছিলি? তুই তো ক্লাস করিস না। সমারফিল্ড বলছে উপবৃত্তাকার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আবিদুর রহমান, তুই ক্লাস করিস না কেন? এটা বল দেখি। হ্যাঁ, এই গাধা, ক্লাস করিস না কেন? তাহলে বোরের আপডেট মডেল হচ্ছে সমারফিল্ড, এটাকে বলা হয় বোর সমারফিল্ড মডেল। গাধা, ক্লাস করিস না, বর্ধক্যতাকার। এরপরে আয়, এরপরে তুই আসবি আমাদের শ্রোডিঞ্জার সমীকরণ। আমি আবার মনে করি সব না পড়াইলে আমার ভাল লাগে না, কারণ এটা একাডেমিক। একটা একাডেমিকের ছেলে আমাকে নক দিছিল, বুঝছিস, 25 ব্যাচে, ভাইয়া বই দাগায় দাগায় পড়ান না কেন? হ্যাঁ বলে বই দাগায় দাগায় পড়বে, চিন্তা কর। আমি এই যে তোদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হচ্ছে ডিজিটাল বোর্ডে। আমার দাঁড়ায় ক্লাস নিতে ভালো লাগে না, বসে বসে আরাম করে বসে বসে ক্লাস নিব। তোরা আমাকে দেখতেছিস, আমি তোদেরকে দেখতেছি, মাশাআল্লাহ অবস্থা। আবিদুর রহমান, তুই ক্লাস করিস না কেন? এটা বল আমাকে আগে। গাধা গোদাগার, মনে করতেছিস কি বেটা কি পড়াচ্ছে? বাচ্চা একটা মানুষ, হ্যাঁ, বাচ্চা একটা মানুষ, কি যে পড়ায়, হ্যাঁ, একদম মানে সেই অবস্থা। আহা, তো এইটাই একমাত্র 3D মডেল ভাইয়া, ভালো করে বুঝবি। এটাই একমাত্র 3D মডেল, এবং এটা আবিষ্কার করা হয়েছিল 1926 সালে। 1926 সালে আবিষ্কার করা হয়েছিল। এই শ্রোডিঞ্জার সমীকরণটাই আমাদের, শ্রোডিঞ্জার সমীকরণটা প্রুফ লাগবে না, আমি শ্রোডিঞ্জার সমীকরণটা লিখে দিই, ঠিক আছে। শ্রোডিঞ্জার আমি সমীকরণটা লিখে দিই, প্রুফ লাগবে না। ডেল স্কোয়ার সাই, বাট এটা লাগবে ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই। কি আবিদুর রহমান, কথা কানে যাচ্ছে না? তুমি ক্লাস করো না কেন? বলো না কেন? হ্যাঁ, ডেল জেড স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এম ডিভাইডেড বাই হচ্ছে এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল ই মাইনাস ভি সাই ইকুয়াল 0। দেখছিস চলে গেছে মনে হয়। ডাইল খাইতে ধরলে সবাই চলে যায়, মাশাআল্লাহ, তুমি গেছো, তোমার আল্লাহ মঙ্গল করুক।
যেও না সাথী, এটা এরকম বলবো না আমি। হ্যাঁ, আমি এরকম জীবনে বলবো না। তুই মরে যা, তুই বেটা চলে যা। তোদের কেউ আসে নাকি রে? প্রেম টেম করা শুরু করছিস নাকি ইদানিং সবাই? ইন্টারে উঠছিস, পাংখা গজাইছে। হ্যাঁ, ইন্নে সানজিদা, কায়রা ইসলাম, তারপরে কে আছে, একটা আছে হচ্ছে সুহা, আরেকটার নাম হচ্ছে কি যেন, সোহা, আরেকটার নাম কি আমি তো ভুলে গেছি। সোহা নামটা মনে থাকে, আরেকটার নাম ভুলে গেছি। আরেকটার নাম কি জানো? দীপ্তি। মনে পড়ছে, দেখছিস আমার এবি ব্রেন। তো তোমরা তো ইন্টারে উঠছো নতুন নতুন, ফার্স্ট ইয়ার, ডোন্ট কেয়ার। এই সূত্র আজ পর্যন্ত পিএইচডি করেও কেউ বুঝে নাই। ঠিক আছে, জেড কোথায় পাইলি রে? জেড স্কয়ার হবে না, জেড কোথায় পাইলি তুই? এটা ডেল, ডেল। ও হ্যাঁ, জেড স্কয়ার হবে, হ্যাঁ। এ গুড, ভেরি গুড, ট্যালেন্ট। সোহা না দীপ্তি, দীপ্তি ট্যালেন্ট। ঠিক আছে, দীপ্তি তোকে একটা চকলেট, এই যে এটা একটা চকলেট, এটা খাই নে, এই যে ললিপপ, খাই নে। ঠিক আছে, তোদের সাথে তো আমার অবশ্য ওই তো বললাম যে ফ্রেন্ডলি ভাইবটা এখনো আসে নাই, ফ্রেন্ডলি ভাইবটা আসবে ধীরে ধীরে। আর একটু বড় হও, তখন আসবে। তো কথা হচ্ছে যে নতুন ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার অবস্থা তোমাদের মনে হয় নাকি? আছে নাকি কারো ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার অবস্থায় আসিস নাকি কেউ? হ্যাঁ, ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার হওয়া যাবে না কিন্তু এখন আপাতত। ফোন ইউজ করা যাবে না, ঠিক আছে? ফোনটা ইউজ করা যাবে না। তুই চকলেট খাইস না, তুই কি খাইস? থাপড় খা। আচ্ছা দেখ, আহ, এই সূত্রটা হচ্ছে কি ভাইয়া? এই সূত্রটা হচ্ছে তো ত্রিমাত্রিক দিকবিন্যাসের সমীকরণ। আবারও বলি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এই সমীকরণটা থেকেই হয়। তো এই জায়গার ভাইয়া সূত্র বুঝি নাই, এই সূত্রটা মুখস্থ করতে হবে ভাইয়া। এখানে প্রত্যেকটা পরিচয় জানতে হবে। আমি বলতে পারি যে ভাইয়া ডেলটা কি? ডেল হচ্ছে একটা অপারেটর। আবারও বলে দিচ্ছি, এখানে এখানে ডেল হচ্ছে একটা অপারেটর। ডেল হচ্ছে অপারেটর, যে অপারেট করে। মনে করো, আমি তোমাকে একটু দেখাই। এ এটাকে চালনা করতেছে, এ এই ছোট্ট বিষয়টাকে চালনা করতেছে। ঠান্ডা মাথায় আমাকে দেখতে পাও, দেখতে পাচ্ছ বোধহয়। এই কলমটা এই ছোট্ট বিষয়টাকে চালনা করে। এই চোখ, কায়রা ইসলাম, এত কথা বলিস না, আগে শেষ করি। এই সূত্র দিয়ে কি বের করে, যখন বের করা শিখাবো তখন দেখিস। এই এইটা এইটাকে চালনা করে। তোদের কলেজে এগুলো একটাও পড়াবে না, তখন কি বলবি? ভাইয়া উল্টা পাল্টা পড়াইছে। পরীক্ষার সময় তখন মজাটা বুঝবি। এইটা কলমটা এইটাকে চালনা করে, তাহলে এ কি করতেছে? একে অপারেট করতেছে। এই চুপ থাকতো। এইটাকে এইটাকে অপারেট করতেছে, এই কলমটা এই পুচকি জিনিসটাকে অপারেট করতেছে, তাহলে এটাকে বলা হয় অপারেটর। অপারেটর বোঝা গেছে? সাই, এটা একটা তরঙ্গ ফাংশন, এটাকে আমরা ফাংশন বলি। ফাংশন করছিস না, তরঙ্গ ফাংশন। এগুলা পড়বি, শুধুমাত্র যা পড়াচ্ছি এগুলা পড়বি। তরঙ্গ ফাংশন, এখানে কিন্তু আমি চাইলে প্রুফ করাইতে পারতাম, ঠিক আছে? প্রুফ করাইতে পারতাম, কিন্তু এটা করাবো না। সাই স্কয়ার দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে অরবিটাল। সাই স্কয়ার দ্বারা কি প্রকাশ করা হয়? অরবিটাল। কলমের সাথে কি মিশেন? আরে কলমের সাথে এটা একটা পুচকি জিনিস, ওটা হচ্ছে আমার রিপিটারের মাথা। কলমের সাথে কি মিশেন? কাহা। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ছোট বাচ্চাদের পড়াইতে অনেক মজা লাগে, বুঝছিস? কি সুন্দর তোরা প্রশ্ন করতেছিস, আমার খুব মজা লাগতেছে। আমি যদি তোদেরকে এই সেকেন্ড ইয়ারে এই জিনিসগুলো পড়াই, তখন দেখবি যে তোরাও বুঝবি, আমিও বুঝাইতাম। ঠিক আছে, একটু বুঝবি। এই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। ই কে বলা হয় আই গেন মান, আই গেন মান অথবা আই জেন মান। তো এই আই জেন মান দ্বারা অরবিট প্রকাশ করা হয়।
আইজেন মান দ্বারা কি প্রকাশ করা হয়? অরবিট প্রকাশ করা হয়, ঠিক আছে। এরপরে যেটা আছে একটু বোঝার চেষ্টা করবি, এই সাই স্কয়ার এবং সাই এর কিছু কিছু তাৎপর্য আমরা করব। আর এই সমীকরণটা আমি আবারও বলছি, এই সমীকরণটা একমাত্র 3D অথবা ত্রিমাত্রিক সমীকরণ। তাহলে একমাত্র ত্রিমাত্রিক সমীকরণ কোনটা? 3D অথবা ত্রিমাত্রিক সমীকরণ। এই সমীকরণ আজ পর্যন্ত কেউ প্রপারলি সলভ করতে পারে নাই। যে সলভ করতে পারছে সেই নোবেল পুরস্কার পাইছে। তাহলে বুঝ এটা কোন লেভেলের সমীকরণ। আমার যে ভার্সিটির আমার থিসিস মানে গবেষণার যে সুপারভাইজার, সে এই শ্রোডিঞ্জার যে ইউনিভার্সিটিতে পড়তো সেই ইউনিভার্সিটিতে পড়ালেখা করছিলেন, পিএইচডি করছিলেন। যদিও উনিও পাগল, আমার সুপারভাইজারও পাগল, ঠিক আছে। আচ্ছা, এখন এই সমীকরণটা সলভ করে ভাইয়া কি করা যায়? এটা সলভ করে কি বের করা যায়? এটা সলভ করার পর তুমি পাবা ইলেকট্রনের শক্তি স্তর, তুমি পাবা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন কিভাবে ভ্রমণ করে, ইলেকট্রন নিউক্লিয়াসে কিভাবে ভ্রমণ করে, নিউক্লিয়াসে কিভাবে ভ্রমণ করে, সেটা পাবা। তোমার ইলেকট্রন কোথায় অবস্থান করে, ইলেকট্রন অবস্থান, এটা পাবা। এই জিনিসগুলো পাওয়া যায়। একটু বোঝার চেষ্টা করবা। এখানে তোমার খুব বেশি বোঝার বিষয় নাই। এখানে তোমাকে এত কিছু বুঝতে হবে না। এটা বুঝতে গেলে তোমাকে পিএইচডি করতে হবে, কনফার্ম থাকো, এটা বুঝতে গেলে তোমাকে পিএইচডি করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের কাছে নিউ হচ্ছে সাই, এটার নাম হচ্ছে সাই, এটার নাম কি? সাই, ঠিক আছে। এই সাইকে আমি কি বলছি? তরঙ্গ ফাংশন। আমরা এগুলার পরিচয় জানবো। আমাদের মেইন কাজ হচ্ছে এগুলার পরিচয় জানা, আমার কোনো কিছুর দরকার নাই আপাতত। হ্যাঁ, দেখো সাই এর তাৎপর্য, তাড়াতাড়ি লিখো। এই টুয়ামনি, এগুলা তোর এখন পড়ার দরকার নাই, বুঝছিস? এগুলা তুই বুঝবি না, এগুলা মাথায় ধরে রাখ, পরে দেখা যাবে, ঠিক আছে। সাইকে আমরা একটু আগে কি বলছি বলো তো? সাইকে আমি কি বলছি সবাই বলো একটু। সাই হচ্ছে এখানে তরঙ্গ ফাংশন। সাই কি বলো দেখি? তরঙ্গ ফাংশন। আচ্ছা, সাইয়ের যে মানটা, এই সাইয়ের মান, সাইয়ের মান অবশ্যই বাস্তব হতে হবে, বাস্তব হতে হবে। এগুলা লিখে নাও। সাইয়ের মান কি হতে হবে? অবশ্যই বাস্তব হতে হবে। সে হতে পারে ধনাত্মক, সে হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক, যে কোনোটাই হইতে পারে। আমার কথা বুঝতে পারতেছিস? আচ্ছা, কায়রা ইসলাম একটু ধীরে ধীরে এখন বুঝবি। তাহলে সাই কি কি ইন্টার কি এখন বোঝা যাচ্ছে ভাইয়া? এইচএসসি, ওয়াও ভাইয়া, এইচএসসি মানে বাঁশ, অ্যান্টেনা বানায় দিবে তোমাকে। কিন্তু এইচএসসি তে এই যেভাবে আমি পড়াচ্ছি, তুমি যদি এইভাবে পড়ো, তোমার এইচএসসি ইহকাল এবং পরকাল দুইটাই বেঁচে যাবে। তার মানে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই হয়ে যাবে। কারণ আমি যা পড়াচ্ছি এটা বেসিক, বেসিক দিয়ে তোমার একাডেমিক অ্যাডমিশন হবে। এরপরে আমি তোমাকে সলভ করাবো হচ্ছে রয়্যাল গাইড, রয়্যাল গাইড সলভ করালে তোমার একাডেমিক হয়ে যাচ্ছে। এরপরে আমি সলভ করাবো। আর তোরা যারা যারা নোট শেয়ার করবি, তারা যারা যারা নোট শেয়ার করবি, ওদের জন্য যে সর্বপ্রথম নোট শেয়ার করবে পুরা মাস ধরে বা পুরা চ্যাপ্টার ধরে, ওর জন্য আমার লেখা একটা বই দিব আমি তোমাদের।
আমি যে বইটাতে অনেক কাজ করছি ওই বইটা দিয়ে দিব, যা। এটা কথা দিলাম আমি, যা। দেখো, সাইয়ের মানটা হচ্ছে অবশ্যই কি হইতে হবে, সাইয়ের মানটা অবশ্যই হতে হবে হচ্ছে তোমার বাস্তব। এটা হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক। এটা কি ভাইয়া? এটা মুখস্থ হইতে হবে। এর কোনো ভৌত তাৎপর্য নাই। তোকে দিব কেন? তোকে দিব না আমি। ভৌত তাৎপর্য নাই, এটা মনে রাখবি, এটা মুখস্থ করতে হবে। তাহলে সাইয়ের কি নেই? আচ্ছা দিব, মন খারাপ করিস না, সে তো আবার তাড়াতাড়ি মন খারাপ করে। ছোট বাচ্চা তোরা আসলে, আমার খুব ভালো লাগে এরকম ছোট বাচ্চা পড়াইতেই মজা, ঠিক আছে? তো এর এর কোনো ভৌত তাৎপর্য নেই। এর মানটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হয়। এর মানটা কন্টিনিউয়াস হবে এবং এটা সসীম মান বা ফিনিট মান হবে, ফিনিট ভ্যালু হবে। ফিনিট ভ্যালু হবে। আচ্ছা দিব, সবাইকেই দিব। তোরা কয়জন আছিস আমাকে বলিস। না, একজন কাকে আমি গিফট করবো, বাকিগুলো তোরা নিতে চাইলে কিনে নিতে পারবি। আমি বলে দিব, কিনে নিস, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার। তোকে দিব না এখন তুয়ামনি, তুই এখন কেন নিবি? তুই পরে নিস। রোকেয়া বেগম, ও আন্টি, সরি, দীপ্তি নাকি সোহা? না, ওটা কিনে নিতে হবে, বুঝছোস? ওটা কিনে নিতে হবে। বইটা আমি এর আগের বার কাজ করছিলাম, এবার কাজ করি নাই, বাট এখনো আমার একটা ছোট্ট করে নাম দিয়ে রাখছে তারা। তো যাই হোক, ছোট্ট করে নামের কাজে লাগাই। সোহামণি। দেখো, সোহা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের নাম। সাই স্কয়ারের তাৎপর্য, এই সাই স্কয়ার ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা সমানুপাতিক। তরঙ্গের তীব্রতা সমানুপাতিক। তাহলে সাই স্কয়ারের কি বল দেখি? ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা সমানুপাতিক, ঠিক আছে? তো যেটা হয় যে সাই স্কয়ার দিয়ে মেইনলি যেটা প্রকাশ করা হয় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, তাহলে সাই স্কয়ার দিয়ে মনে রাখবি, সাই কিন্তু না, সাই স্কয়ার দিয়ে। আর এটা মনে রাখবি, সাই স্কয়ার কি? ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা সমানুপাতিক। আর সাই স্কয়ার মানে অরবিটাল প্রকাশ করা হয়, সাই স্কয়ার দিয়ে অরবিটাল প্রকাশ করা হয়। আহা, আমার এগুলোর প্রতি ইমোশন নাই কারো। এগুলা ভাইয়ের মেয়ে বলো আর যা ইচ্ছা তাই বলো, এটা হবে না। দেখো, এই সাই স্কয়ারের মানের উপর, হ্যাঁ, সাই স্কয়ারের মানের উপর আগে আমার খুব ইমোশন ছিল সবার প্রতি, তোদের প্রতিও ছিল। কারণ ইমোশন লেস, দেশটা অবরোধ হয়ে গেছে, আমার ইমোশনের প্রতি অবরোধ লেগে গেছে। মানের উপর ইলেকট্রনের অবস্থান, শক্তি, বিন্যাস ও ঘূর্ণায়নে চারটা সংখ্যা ব্যবহার করে থাকে। আচ্ছা দেখো, সাই স্কয়ারের এটা না লেখো, সাই স্কয়ারের মান সবসময় ধনাত্মক। অলওয়েজ পজিটিভ। সাই স্কয়ারের মান কি ভাইয়া? অলওয়েজ পজিটিভ। তার মানে কোন একটা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো হইতে পারে না, ঠিক আছে? ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো হইতে পারে, কিন্তু ঋণাত্মক হইতে পারে না। এর মানেটা কি দাঁড়াইলো? এর মানেটা দাঁড়াইলো যে ইলেকট্রন পাওয়ার, কোথাও ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হওয়া সম্ভব,
ইলেকট্রন পাওয়ার যেখানে সম্ভাবনা শূন্য ওখানে কি বলে বলো দেখি? নোড বলে। কিন্তু ঋণাত্মক হবে না। কিন্তু ঋণাত্মক হবে না, ঠিক আছে? তাহলে কোন স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি? ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি বলো, বলো তাড়াতাড়ি বলো, দেরি করা যাবে না। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে শূন্য হওয়া সম্ভব। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে শূন্য সেটাকে বলা হচ্ছে নোড বলা হয়। এই শূন্যকে বলা হয় নোড, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন। এরপরে চলে আসি, ই কি জিনিস? এই তুই কোথা থেকে শিখছিস এটা? নোট ই এর তাৎপর্য। তাহলে ই কে বলা হচ্ছে আইগেন মান। ই কে কি বলা হয় বল? আইগেন মান। আইগেন অথবা আইগেন মান, এটা দ্বারা অরবিট প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তর বা অরবিট প্রকাশ করা হয়। এখন পর্যন্ত এইটাই হচ্ছে আমার লেটেস্ট মডেল। এই শ্রোডিঞ্জারের সমীকরণটাই আমার লেটেস্ট মডেল। শ্রোডিঞ্জারের সমীকরণটাই লেটেস্ট মডেল। তুমি যদি শ্রোডিঞ্জারের সমীকরণটা দেখো যে তোমার এটা কেন নির্ণয় করা হয়েছে, তো দেখা যায় যে আমরা যখন দেখা যায় যে পরমাণু নিউক্লিয়াসের ব্যাস যদি আমি 10⁻⁶ ন্যানোমিটার ধরে নেই, তাহলে ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতে হলে এর অবস্থানজনিত অনিশ্চয়তা ডেল এক্স এর মান দাঁড়ায় 10⁻⁶ ন্যানোমিটার। এটা আমি একটু বুঝাবো তোমাদের, আমি এটা বইয়ের ভাষা। এই শ্রোডিঞ্জার সমীকরণটা কখন বা কিভাবে ব্যবহার করা হয়, কখন বা কেন ব্যবহার করা হয়েছে? আমি একটু পড়াই আপনাদের এটা, আমি খুব বেশিক্ষণ ক্লাস নিব না আজকে। আপনাদের এগুলাতে কয়টা যে ক্লাস যায়, আর অবশ্য বেশি ক্লাস নাই আমাদের, খুব তাড়াতাড়ি টানে যাবে। আর আমাদের এগুলা হইলে কোয়ান্টাম সংখ্যা হইলে শেষ মোটামুটি, তারপর আমরা দ্রাব্যতায় চলে যাব, ওই টাইপের ওই ম্যাথগুলো করবো। চলে আসেন যে তো এই জায়গাটাতে আমরা একটু আগে দেখছিলাম যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নিয়ে। তো আমি মনে করেন একটা জিনিস আঁকলাম, একটা পরমাণু। আচ্ছা, পরমাণু নিউক্লিয়াসে কি ইলেকট্রন অবস্থান করে? এখান থেকে আপনি দেখতে পারবেন যে পরমাণু নিউক্লিয়াসে যে ইলেকট্রন অবস্থান করে না, পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন অবস্থান করে না। প্রমাণ। এটা প্রমাণটা দেখো। নিউক্লিয়াসে যে ইলেকট্রন অবস্থান করে না এটার প্রমাণটা দেখো, একটু বোঝার চেষ্টা করবা। এটা আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসে আমার কি আছে? প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন আছে। ক্লিয়ার কিনা? খুব ঠান্ডা মাথায় দেখবা। তাহলে আমার এখানকার ব্যাস, এখানে যদি আমি ব্যাসটা দেখি, এর এর ব্যাস কত? এর ব্যাস হচ্ছে 2r।
এর ব্যাস হচ্ছে তোমার 10⁻⁻6 ন্যানোমিটার দেখাইছিলাম। এটা হচ্ছে পরমাণুর ব্যাস। আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন। তাহলে ইলেকট্রনটা আমার এখানে আছে, খুবই ভালো মতো বুঝবেন। তো এটা সরি, আমি এটা ভুল লিখছি। আমি নিউক্লিয়াসের ব্যাসটা দেখাই চাইছিলাম, আমি পরমাণুর ব্যাসটা দেখাই নাই। আমি এই যে নিউক্লিয়াসটা যে আছে, এই নিউক্লিয়াসের ব্যাসটা দেখাইতে চাইছিলাম আমি। এই যে এইটা, এই যে নিউক্লিয়াসের ব্যাসটা, আমি ওটা পরমাণুর ব্যাস দেখাই দিচ্ছি, সরি। এই যে নিউক্লিয়াসের ব্যাস, এই যে এটা, এটা মনে করেন নিউক্লিয়াসের ব্যাস। এই নিউক্লিয়াসের ব্যাসটা হচ্ছে আমার 10⁻⁻6 ন্যানোমিটার। নিউক্লিয়াসের ব্যাস, আবারও বলি, এটা নিউক্লিয়াসের ব্যাস। তাহলে ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতে হলে এই ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, তাহলে ডেলেক্স এর সর্বোচ্চ মানই হবে, মানে এই যে এইটা যে আছে, এইটার ব্যাসের সর্বোচ্চ মান কত হবে বলেন দেখি? ডেলেক্স। তাহলে অবস্থান জনিত অনিশ্চয়তা, তাহলে কোনটা হবে? এর সর্বোচ্চ মানটা কত হবে? এই যে ব্যাসটা আছে, ঠিক আছে, ইলেকট্রনটাকে আমার এই জায়গায় মনে করেন আমাকে এর মধ্যে অবস্থান করাইতে হবে, তাহলে এর মধ্যে অবস্থান করতে হইলে এর অবস্থান কত মিটার হইতে পারে বা কত ন্যানোমিটার হইতে পারে? ব্যাসটা কত, সরি, এর অবস্থান জনিত অনিশ্চয়তা কত ন্যানোমিটার হইতে পারে বলেন দেখি একটু? কত ন্যানোমিটার হইতে পারে একটু বলবেন, তাড়াতাড়ি বলেন, শেষ করে দেবো আমি। মানে একটু শরীর খারাপ লাগতেছে, তো তাড়াতাড়ি শেষ করে দেবো। তাড়াতাড়ি বলবেন, না পারলে বলবেন যে ভাইয়া পারবো না, না পারলে চুপচাপ থাকবেন না, বলবেন পারবো না, আমি তাড়াতাড়ি এটা রান করে যাব, ঠিক আছে? এটা তাড়াতাড়ি বলেন, ফাস্ট করেন, দেরি করা যাবে না। আমি আপনাকে একটু বুঝাই, আপনারা একটু বুঝেন। আপনাকে এই বাউন্ডারিটার মধ্যে থাকতে হবে, দেখেন, এই বাউন্ডারিটার মধ্যে আপনাকে থাকতে হবে। তাই ভুলে গেছিস কেন গাধা কোথাকার, এটা ভুলার এখনই তো পড়াচ্ছি। আপনাকে এই বাউন্ডারিটার মধ্যে যদি আসতে হয়, আপনি কিন্তু এই থেকে এই পর্যন্তই নড়াচড়া করতে পারবেন। আমি আবারও বলি, আপনি কিন্তু এইখান থেকে এই পর্যন্তই নড়াচড়া করতে পারবেন, তাহলে আপনার অবস্থান কতটুকু হচ্ছে? এতটুকুই। এখন বলেন দেখি এর কতটুকু হচ্ছে অবস্থানজনিত অনিশ্চয়তা কতটুকু হইতে পারে? এবার বলেন। এবারও যদি না বুঝেন তাহলে সবগুলা গাধা আপনারা। আমি কিন্তু বুঝাই দিলাম। আপনি এই রাউন্ডটার মধ্যে থাকবেন, আপনার এখান থেকে এটাই হচ্ছে আপনার অবস্থানজনিত অনিশ্চয়তা। তাহলে আপনাকে যদি এই জায়গায় ঢুকতে হয়, তাহলে আপনাকে এইখান থেকে এই অবস্থার মধ্যেই থাকতে হবে। তার মানে আপনাকে এইখান থেকে এই অবস্থার মধ্যেই থাকতে হবে যদি আপনি এটার মধ্যে থাকেন, তাই না? তাহলে এই জায়গাটার মধ্যে যদি ইলেকট্রন আসতে চায়, তাহলে এর অবস্থানজনিত অনিশ্চয়তা কতটুকু হবে বলেন দেখি এবার? এটা বলেন, তাড়াতাড়ি শেষ করবো, খুব ভালো লাগতেছে না খুব একটা। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। সোহা বলতো, সোহা, দীপ্তি, ফারজানা ইসলাম, কায়রা, তুই বল। চিরাঙ্গা পোলাটা কোথায়? কি যেন নাম ওর? তাহমিদ আহনাফ। 10⁻⁻8 মিটার না গাধা, 10⁻⁻6 ন্যানোমিটারটাই হবে গাধা কোথাকার। 10⁻⁻6 এইটাই হবে, কারণ এইটাই তো তার অবস্থানজনিত অনিশ্চয়তা, ওইটাই তো বুঝাইলাম। তাহলে এই ব্যাসটাই হবে তোর হচ্ছে অবস্থানজনিত অনিশ্চয়তা হবে 10⁻⁻6 ন্যানোমিটার। 10⁻⁻6 ন্যানোমিটার। এইটাই এতক্ষণ ধরে বুঝাইলাম যে তোকে এই জায়গাটার মধ্যে ঢুকতে হবে, তাহলে তোর রেঞ্জটাই থাকবে এতটুকু, তো রেঞ্জটাই থাকবে এতটুকু। আমার কথা বুঝছিস কিনা? তোর রেঞ্জটাই থাকবে এতটুকু। তো রেঞ্জটা যদি এতটুকু থাকে, তাহলে তোর কি অবস্থানজনিত অনিশ্চয়তা তো এতটুকু। এবার বুঝছি সবাই? বল। তাহলে দেখবি, একটু বোঝার চেষ্টা করবি। তাহলে আমরা এটা করে ডেল এক্স ইন্টু এম ডেল ভি ইকুয়াল টু গ্রেটার দ্যান আর ইকুয়াল আসবে হচ্ছে এইচ ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই।
তাহলে দেখ এই জায়গায় আমার ডেল ভি এর মানটা আমি বের করব। ডেল ভি এর মান আমার এখানে আসবে, ডেল ভি এর মান আসবে এখানে আমার টোটাল, আমি সব মান বসাইলাম না, হ্যাঁ, 5.7 into 10 to the power 10 মিটার পার সেকেন্ড। দেখ 5.5 into 10 to the power 10 মিটার পার সেকেন্ড, কিন্তু আমার সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ কি আলোর বেগটা, আলোর বেগ, এটা কি আলোর বেগের থেকে বেশি, এটা আলোর বেগের থেকে বেশি হয়ে গেল। তো আলোর বেগের থেকে যদি বেশি হয় তাহলে এটা অবাস্তব, আলোর বেগের থেকে তো কোনো কিছু বেশি হবে না, এটা একটা অবাস্তব ধারণা, ঠিক আছে, এটা একটা অবাস্তব ধারণা। এই অবাস্তব ধারণা তাহলে কি, অবশ্যই এই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন প্রবেশ করতে পারবে না, কারণ এটাও অবাস্তব, ঠিক আছে না, নিউক্লিয়াসের এইটা যদি অবাস্তব হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনও কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না, তাহলে এটাও কি একটা অবাস্তব যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন অবস্থান করে না, এটা অবাস্তব। এই তো শেষ, ক্লিয়ার কিনা বল, তাড়াতাড়ি বলবি, 4 জন হয়ে গেলে কানের নিচে বাড়ি মারবো একদম গাধার তলগুলা সব। তাহলে নিউক্লিয়াসে যে ইলেকট্রন অবস্থান করে না, এটা তাহলে তোমরা কি বুঝতে পারিছো? নোট শেয়ার যে করবে সে হচ্ছে বই পেয়ে যাবেন, 1 মাস আমি দেখবো তারপরে। আমি জানি তুই বুঝবি না। এখন মনে কর যে তোকে, তোর পেটটা এতটুকু, তুই হাইয়েস্ট 1 কেজি খাইতে পারবি, 1 কেজি খাওয়ার পর তুই মরে যাবি। তোকে যদি আমি 4 কেজি খাওয়াই, এটা কি বাস্তব হবে? তোকে যদি আমি 4 কেজি খাওয়াই, এটা কি বাস্তব হবে? তোকে আমি 1 কেজি খাওয়াইতে দিলাম, ইভা কোথায় ছিল এতক্ষণ? তোকে আমি 1 কেজি খাওয়াইলাম, ভালো করে বুঝবি, তোকে আমি 1 কেজি খাওয়াইছি এখানে, এটা তুই, ঠিক আছে, এই যে তোর চুল, জামা পরাই দে একটা, এই লেহেঙ্গা, এটা তোর, হ্যাঁ, এটা তুই। তোকে যদি আমি 4 কেজি খাওয়াই, তুই বাঁচবি? তুই তো মরে যাবি। তাহলে আলোর বেগের থেকে কোনো কিছু কি বেশি হওয়া সম্ভব? আলোর বেগের থেকে কোনো কিছু বেশি হওয়া সম্ভব? সম্ভব হইলে ওটা অবাস্তব হবে না? এখানে যদি তুই নিউক্লিয়াসটাকে এখানে আসিস, নিউক্লিয়াসের মধ্যে যদি তুই ইলেকট্রনটাকে আনিস, এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে আনলি, তাহলে এই নিউক্লিয়াসে আনার পরে ইলেকট্রনের বেগ হবে, বেগের অনিশ্চয়তা হবে হচ্ছে 5.7 into 10 to the power 10 মিটার পার সেকেন্ড, যেটা আলোর বেগের থেকে অনেক বেশি, আলোর বেগের থেকে অনেক বেশি, কারণ আলো হচ্ছে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, 3 into 10 to the power 8, 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড হচ্ছে আলোর বেগ। ওখান থেকে দেখ কত বেশি, আদৌ কি সম্ভব আলোর বেগের থেকে কোনো কিছু বেশি হওয়া? সম্ভব কিনা এটা বলা যায়। যদি ওইটা সম্ভব না হয় তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে না, সোজা কথা আমার, কারণ ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে ঢুকাইতে গেলেই তোর দেখবি যে এই যে বেগ এত বড় হয়ে যাবে, এই বেগে কি অসম্ভব একটা বেগ, কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার, বোনেরা তোমার। আজ অবরোধের দিন, আমরা খুব বেশিক্ষণ পড়বো না। জাতি বলেছে, নেতারা বলেছে অবরোধের দিন পড়তে নেই, ঠিক আছে, অবরোধ মানে পড়ালেখার অবরোধ ভাইরা আমার এবং বোনেরা তোমার। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা ভালো, না বুঝতে পারলেন আরো ভালো। তাহলে যদি তোমাকে বলে যে ইলেকট্রন নিউক্লিয়াসে অবস্থান করে না, প্রমাণ দেখাও, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে ইলেকট্রনের বেগটা নিউক্লিয়াসে নিয়ে গেলে কতটুকু হবে, তাহলে তুমি কিন্তু অবস্থান জনিত যে প্রবলেমটা, অবস্থান জনিত যেটা, অবস্থান জনিত তো অবস্থানের জায়গাটা তো এইটা, জানো যে এতটুকুর মধ্যেই অবস্থান করতে হবে, এই ব্যাসের মধ্যেই অবস্থান করতে হবে, আদারওয়াইজ তো পারবে না, সে পারবে, আদারওয়াইজ পারবে না, ঠিক আছে ভাইরা আমার এবং বোনেরা তোমার। আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে অনেক বেশি পড়াই ফেলতেছি, কিন্তু আপনার এগুলা প্রত্যেকটাই কাজে লাগবে। এই সকল প্রবলেম সলভ করে হচ্ছে এই শ্রোডিঞ্জার সমীকরণ, এই যে কোথায় অবস্থান করে, এগুলা প্রবলেম সলভ করে শ্রোডিঞ্জার সমীকরণ, ঠিক আছে ভাইরা আমার এবং বোনেরা তোমার। লাস্ট টপিক কোয়ান্টাম বলবিদ্যা, পরমাণু মডেল, এবং পরমাণু মডেল আমাদের এটাই শেষ।
চলে আসেন, লিখেন কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। ভাইরা আমার এবং বোনেরা তোমার, আপনাদেরকে আমি বারবার বলেছি যে এখন আপনাদেরকে একটু পড়ালেখা করতে হবে। ভাইরা আমার বোনেরা তোমার, আমি আবারও কথা বলছি, জাতি বলেছে অল্প করতে হয়। হালকা অবরোধ, অবরোধের সময় কি গাড়ি ঘোড়া চলতেছে? অবরোধের সময় গাড়ি ঘোড়া চলতেছে কিভাবে চলতেছে? হালকা। তাহলে আমরাও হালকা হালকা পড়বো, জাতির কাছে আমি দায়বদ্ধতা দিব না, ঠিক আছে? তো যাই হোক ভাইরা আমার বোনেরা তোমার, চলে আসি। আমরা খুব মজাদার পড়ালেখা করলাম এতদিন। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল হচ্ছে সকল মডেলের সমষ্টি। আমি আবারও বলছি, সকল মডেলের সমষ্টি। যতগুলা মডেল আছে সকল মডেলের সমষ্টি। ভাইরা আমার এবং বোনেরা তোমার, বোন কোনোদিন আমার না, বোন সব তোমার। ভাই আমার, সকল মডেলের সমষ্টি হচ্ছে এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, যেটা তোমাদের গুহ স্যারের বইয়ে নাই। এটা হচ্ছে আছে হচ্ছে হাজারি স্যারের বইয়ে, গুহ স্যারের বইয়ে এটা নাই। বাবাজি গুহ এটা দেন নাই, ঠিক আছে? তো এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল তোমার সলভ করে, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল সলভ করে আমরা কোয়ান্টাম সংখ্যা পাবো। এইটা সলভ করে আমরা কোয়ান্টাম সংখ্যা পাবো। কি পাবো ভাইয়ারা বলো? কোয়ান্টাম সংখ্যা। এটা হাইজেনবার্গ দিয়ে কেন করছি? এই গাধা, একটার সাথে একটা রিলেটেড থাকে না, গাধা কোথাকার। হাইজেনবার্গ দিয়ে যখন দেখলো যে এইটা হাইজেনবার্গ দিয়ে, হাইজেনবার্গের ইয়ে অনুপাতে দেখলো যে এটা থাকবে না, ইলেকট্রন নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকবে না, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা থাকতেছে না। তখন এইটার তো ব্যাখ্যাটা বললো যে আরো নতুন ব্যাখ্যা দেন। নতুন ব্যাখ্যাটা দিল হচ্ছে তোর, কে দিল? শ্রোডিঞ্জার বাবাজি দিল, যে নিউক্লিয়াস গুলা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকবে না। বাবাজি শ্রোডিঞ্জার, সে প্রপার ব্যাখ্যা দিয়েছে অনেক কিছু, খুবই ভালো কথা। আপনি আমি বুঝলে বুঝলেন, না বুঝলেন নাই, আপনি খালি ভেজাল বাগাচ্ছেন। কিছুক্ষণ পর পর মাথায় কি যেন কিলবিল করে। দেখেন কোয়ান্টাম সংখ্যা, তো কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা পাবো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এইটা দিছিল হচ্ছে বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেল সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এই দুইটা আমরা পাবো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে। যদি বলে কোন মডেল থেকে আমরা সহকারী এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাই, সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু। মতান্তরে আপনি সহকারী কোয়ান্টাম সংখ্যাটা অনেক সময় আমরা সমারফিল্ডের মডেল থেকে পেতে পারি, বাট আমাদের বইয়ে যেহেতু নাই, আমি সমারফিল্ডেরটা তো পড়াই দিয়েছি। কায়রা ইসলাম, তুমি কি বুঝেছো? তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেহেতু আমি ওখান থেকে পড়াইছি, সেখান থেকেও আসতে পারে, বইয়ে নাই যেহেতু, সেহেতু আমরা হচ্ছে এখানে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকেই বলবো, কারণ কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল হচ্ছে সকল মডেলের সমষ্টি। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল হচ্ছে সকল মডেল। এইটার পরে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে আমরা 3 ধরনের কোয়ান্টাম সংখ্যা পাই। তাহলে আমরা কয় ধরনের কোয়ান্টাম সংখ্যা পাবো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে? 3 ধরনের কোয়ান্টাম সংখ্যা পাবো। 3 ধরনের কোয়ান্টাম সংখ্যা পাবো। ভাইয়া চতুর্থটা কি? স্পিন কোয়ান্টাম নাম্বার। চতুর্থ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার।
এইটা আমরা পরে পাবো, এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরে করা হয়েছে। ঠিক আছে, চতুর্থ যে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে পাওয়া যায়নি। এই স্পিন কোয়ান্টাম নাম্বারটা কিভাবে পাওয়া গিয়েছে এটা যদি দেখতে চান, आपको वेट करना पड़ेगा। টিল দেন পরশু দিন। ঠিক আছে, টিল দেন আল্লাহ হাফেজ। কিভাবে স্পিন কোয়ান্টাম নাম্বারটা পাইছিলাম, যদি এরকম মজার মজার জিনিসগুলো আপনি দেখতে চান তাহলে অবশ্যই 10-12টা ফ্রেন্ডকে আরো নিয়ে আসেন। 10-12টা ফ্রেন্ডকে ভর্তি করাইতে পারিস না এই গাধার দলগুলো, এই সব গর্ধব সবগুলা মনে হচ্ছে কানের নিচে বাড়ি মারি একটা করে। ডাল ভাত খাওয়ার টাকা হয় না, হ্যাঁ তোরা স্টুডেন্ট ভর্তি করাইতে পারিস না কেন গাধা সব? হ্যাঁ 2-4টা করে স্টুডেন্ট প্রত্যেকদিন ভর্তি করাবি, তো আমনি কি করতেছে আল্লাহ জানে। ফ্রেন্ড নাই কি জানো দীপ্তি, তোর ফ্রেন্ড নাই? ছি, মেয়ে মানুষের ফ্রেন্ড নাই, এটা কোনো কথা? মোহনা জান্নাতি ভর্তি করা ভাই, নাহলে তো ডাল ভাতের টাকা উঠবে না, আজব কথাবার্তা। হ্যাঁ দেখতে পাচ্ছিস কন্টেন্ট কিভাবে সাজায় সাজায় দেয়া লাগে, কত কিছু করা লাগে। এই গাধা টোটাল কোয়ান্টাম সংখ্যা, এই দেখ এই আসলে প্যাঁচ লাগায়, কঠিন প্যাঁচ লাগাচ্ছে রে। মোট কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা, মোট কোয়ান্টাম সংখ্যা 4টা। এটা 8 মনে করবি গেল। মোট কোয়ান্টাম সংখ্যা 4টা, বাট এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে পাওয়া গেছে হচ্ছে 3টা। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে পাওয়া গেছে 3টা। ও আচ্ছা, সোহা অনলাইনে ভর্তি হইতে চায় না। তুই বলতো, তোরা একটু বলতো, খুব লস হচ্ছে তোদের? তোরা তো বইটা পড়তেছিস, একটু হইলেও তো বইটা বুঝতেছিস, খুব কি লস হয়ে গেছে? বল আমাকে, বল আমাকে বল। যদি মনে কর লস হয়ে যায় তাহলে আমি পড়ানো বাদ দিয়ে দিব, ঠিক আছে? আমার এত লোভ নাই, আমার চাকরি বাকরি আমি ইনশাল্লাহ হয়ে যাবে, আমি চাকরি বাকরি করবো, তোদের পড়ায় আমার লাভ নাই। আর বল খুব লস হয়ে গেছে তোদের, না লাভের উপরে লাভ, তার উপরে ডাবল লাভ, কোনটা হচ্ছে বলতো? সত্যি কথা বলবি, মন থেকে বলবি, এনে মনে কর যে আমার সাথে তোদের